রিয়াকশন অফ মেটাল উইথ সল্ট এর পাশে লিখে রাখো তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এটা একটু লিখে রাখো, ঠিক আছে। রিয়াকশন অফ মেটালস উইথ সল্ট তার পাশে লিখে রাখো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে। তারপরে যেটা আছে কি রিয়াকশন অফ মেটাল উইথ ক্লোরিন মনে হয়, ওটার পাশে লিখে রাখো কম্বিনেশন রিয়াকশন। হ্যাঁ, ক্লোরিন এটার পাশেও লিখে রাখো কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন তারপরে রিয়াকশন অফ মেটাল উইথ হাইড্রোজেন। রিয়াকশন অফ মেটাল উইথ হাইড্রোজেন এটা এর আগের দিন পড়াতে পড়াতে আমাকে খেপাই দিলা। এটার পাশেও লিখে রাখো কম্বিনেশন রিয়াকশন। এটার পাশেও কম্বিনেশন রিয়াকশন, ঠিক আছে। এটা দিয়ে আমি শুরু করি, রিয়াকশন অফ মেটাল উইথ হাইড্রোজেন থেকেই শুরু করি। এটা এর আগের দিন আরামসে হয়ে যেত, 2-3 মিনিট গল্প ছিল। দেখো হাইড্রোজেনের নেচারও মেটালের মতো, হাইড্রোজেনের মেটালও নেচারের মতো, হাইড্রোজেনের নেচারও মেটালের মতো, কারণ হাইড্রোজেনও পজিটিভলি চার্জ হয় ইলেকট্রন ছেড়ে দিয়ে। আবার অন্যান্য যে মেটাল ধরে নাও আমি বলছি সোডিয়াম, সোডিয়ামও মেটাল, ও পজিটিভলি চার্জ হয়। তাহলে স্যার দুটা পজিটিভ আয়ন কিভাবে কম্বাইন করবে? পজিটিভ পজিটিভ তো রিপিল করার কথা। তো সেই জন্য কি লেখা আছে শুরুতে দেখো, মেটালের সাথে হাইড্রোজেনের রিয়াকশনে কি লেখা আছে যে জেনারেলি জেনারেলি মেটালস ডু নট রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন। কারণ দুজনেই কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার হাইড্রোজেনও ইলেকট্রন ছেড়ে দেয়, দুজনেই তোমার পজিটিভলি চার্জ হয়। তারপরে এই যে বার্থ থেকে দেখো, বার্থ থেকে কিছু ভেরি রিঅ্যাক্টিভ মেটাল হয়, যেমন মনে করো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এরা কি করে হাইড্রোজেনকে ফোর্স করে, ফোর্স hydrogen atoms to accept electrons given by them and form salt-like solid compound called metal hydrides. Metal hydrides. কিছু কিছু মেটাল আছে যারা হাইড্রোজেনকে ফোর্স করে ইলেকট্রন চাপায় দেয়, তখন হাইড্রোজেন আবার নেগেটিভলি চার্জড হয়ে যায়। হুম, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার তোমার 11, 11, তার মানে কে শেলে দুটা, এল শেলে 8টা, এম শেলে একটা। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তার মানে ওর একটাই শেল একটা। এই হিসাব মতো একটা বা লাস্ট শেলে একটা বা দুটা বা তিনটা ইলেকট্রন যদি থাকে, তাহলে দুজনেই ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেনও পজিটিভলি চার্জ হয়ে যাবে, সোডিয়ামও পজিটিভলি চার্জ হয়ে যাবে, তাই তো। কিন্তু কি সোডিয়াম এত ভেরি রিঅ্যাক্টিভ, সোডিয়াম কি বললাম ভেরি রিঅ্যাক্টিভ। তাহলে সোডিয়াম এই যে লাস্ট যে ইলেকট্রনটা ছাড়বে, এই ইলেকট্রনটা জোর করে হাইড্রোজেনকে চাপাই দিবে। হাইড্রোজেন তো ইলেকট্রন ছাড়তে পারবেই না, বরঞ্চ ওর একটা শেলে একটা ইলেকট্রন ছিল, সোডিয়াম ওকে ফোর্সফুলি আর একটা ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন হয়ে গেল এখন? দুটা ইলেকট্রন হয়ে গেল। তাহলে হাইড্রোজেনটা তাহলে পজিটিভলি চার্জ না হয়ে কি হয়ে গেল, হাইড্রোজেনটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। হ্যাঁ, একটাই থাকে আর এই একটা ইলেকট্রন ছাড়ে। কিন্তু এই ভেরি রিঅ্যাক্টিভ মেটাল যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরা কি করে, এরা ফোর্সফুলি হাইড্রোজেনকে একটা ইলেকট্রন ওকে চাপায় দেয়, উল্টা আরো ছাড়তে তো দেয় না, উল্টা আর একটা এক্সট্রা দিয়ে দেয়। তাহলে সোডিয়ামটা কিরকম চার্জ হয়ে গেল, পজিটিভলি চার্জ। আর হাইড্রোজেন কিরকম চার্জ হয়ে গেল, নেগেটিভলি চার্জ। তাহলে এন এ আর এইচ একসাথে হয়ে যাবে
NaH, যেখানে Na হচ্ছে পজিটিভ, হাইড্রোজেনটা হচ্ছে নেগেটিভ। এটা শুধুমাত্র সিলেক্টেড কয়েকটা মেটালের ক্ষেত্রে, ভেরি রিঅ্যাক্টিভ মেটালের ক্ষেত্রে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। তাই এখানে লেখা আছে যে দেখো এই পরের ব্র্যাকেটটাতে, মোস্ট অফ দ্য মেটাল ডু নট কম্বাইন উইথ হাইড্রোজেন, অনলি এ ফিউ রিঅ্যাক্টিভ মেটাল লাইক সোডিয়াম, পটাশিয়াম, এরাই শুধুমাত্র হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে মেটাল হাইড্রাইড বানায়। আর মেটাল হাইড্রাইড কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড, ওর মধ্যে যে মেটাল আর হাইড্রোজেনটা আছে ওরা আয়োনাইজড হয়ে থাকে। এই যে মেটাল হাইড্রাইডস আর আয়নিক কম্পাউন্ডস, যেখানে মেটালটা হচ্ছে তোমার পজিটিভলি চার্জড, আর হাইড্রোজেনটা হচ্ছে নেগেটিভলি চার্জড, যেটাকে বলে হাইড্রাইড আয়ন, H-। যেমন 1 নম্বর সোডিয়ামের সাথে হাইড্রোজেন NaH, এখানে Na হচ্ছে প্লাস, হাইড্রোজেনটা হচ্ছে মাইনাস। হাইড্রোজেনটা মাইনাস হয়ে যাওয়াটা একটা ইউনিক ব্যাপার, কিন্তু মাথায় রেখো। তারপরে 2 নম্বর ক্যালসিয়াম আর হাইড্রোজেনের রিয়াকশন। আচ্ছা দাঁড়াও, এখানে পটাশিয়াম আর হাইড্রোজেনেরও আছে। পটাশিয়াম আর হাইড্রোজেনের রিয়াকশন এখান থেকে লিখে রাখো, এখান থেকে এত অবধি ওদের রিয়াকশনটাও লিখে রাখো। 2K প্লাস H2 2KH, এটা লিখে রাখো পটাশিয়াম আর হাইড্রোজেন। তারপরে ক্যালসিয়াম আর হাইড্রোজেন এখান থেকে এত অবধি লিখে রাখো। না, ক্যালসিয়ামটা হচ্ছে পজিটিভলি চার্জড হয়ে থাকবে Ca2+, হাইড্রোজেনটা নেগেটিভ হয়ে থাকবে 2AH-। সিমিলারলি আবার ম্যাগনেসিয়ামেরটাও করে রাখো এখান থেকে এত অবধি। আর ম্যাগনেসিয়ামের রিয়াকশনটাও লিখে রাখো হাইড্রোজেনের সাথে। ম্যাগনেসিয়ামের রিয়াকশনটাই যে এখান থেকে লিখে রাখো Mg+H2 MgH2। যদি আয়ন গুলো লিখে রাখতে চাও লিখে রাখতে পারো ব্র্যাকেটে, Mg হয়ে থাকবে 2+, আর হাইড্রোজেন হয়ে থাকবে -2 হাইড্রোজেন, একটা মাইনাস। ভ্যালেন্সি অনুযায়ী আমাদেরকে করতে হবে। হুম, তাহলে মেটালের ওই যে Mgh2 এর মধ্যে কোনটা কি আয়ন হয়ে আছে, Mgটা 2+, আর হাইড্রোজেনটা মাইনাস, আর দুটা হাইড্রোজেন তাই 2H-। হ্যাঁ, ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, তাই 2+, আর দুটা হাইড্রোজেন তাই 2H, আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাই একটা মাইনাস। না, আমি ওটা বলছি না। এখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ক্যালসিয়াম হাইড্রাইডের মধ্যে থাকা আয়ন গুলো লেখো, বুঝলা? তাহলে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামটা আমি কি বললাম, মেটালটা পজিটিভলি চার্জড হবে আর হাইড্রোজেনটা নেগেটিভলি চার্জ হবে, কিন্তু তোমাকে চার্জ গুলো ঠিক করে লিখতে হবে না। ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, তাহলে 2+, আর পজিটিভলি চার্জ হবে তাই প্লাস। হাইড্রোজেনও যদিও পজিটিভলি চার্জ হয়, কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেনটা নেগেটিভলি চার্জ হবে। বুঝতে পারলো তো? তাহলে কেমিক্যাল প্রপার্টি অফ মেটাল শেষ। এবার চলে আসো কেমিক্যাল প্রপার্টি অফ নন মেটাল। কেমিক্যাল প্রপার্টি অফ নন মেটাল, যেরকম আমরা মেটালের গুলো পড়েছি, মেটাল রিয়াকশন উইথ অক্সিজেন, ওয়াটার, অ্যাসিড, তারপরে ক্লোরিন, সেরকমই নন মেটালেরও পড়বো। নন মেটাল রিয়াকশন উইথ অক্সিজেন, ওয়াটার, অ্যাসিড, বেস, ক্লোরিন, হাইড্রোজেন, হেন তেন, এগুলো আমরা সেম টু সেম নন মেটালের ক্ষেত্রেও পড়বো। এইবার আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, বেশিরভাগ আগের গুলো দেখবে যে মেটালের সাথে জারি রিয়াকশন হচ্ছিল, এদিকে একটু মনোযোগ দিয়ে দেখো, মেটালের সাথে জারি রিয়াকশন হচ্ছিল, আয়নিক কম্পাউন্ড বানাচ্ছিল। দেখবা বেশিরভাগই এগুলো আয়নিক কম্পাউন্ড, বেশিরভাগই দেখো এই যে এখানেও লেখা আছে আয়নিক, আয়নিক ক্লোরাম, মানে এগুলোর মধ্যে আয়ন চার্জ হিসাবে থাকে।
এই যে উপরের দিকেও এগুলো দেখো, এগুলো সবই কিন্তু আয়নিক কম্পাউন্ড। যাই হোক না কেন, মেটালের যা যা যতগুলো রিয়াকশন দেখলে সবগুলোই কিন্তু আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। কিন্তু নন মেটালের সাথে কি হবে, নন মেটালের সাথে আয়নিক কম্পাউন্ড তৈরি হয় না, নন মেটালের সাথে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয়। বাট এটা কি আবার স্যার কোভ্যালেন্ট কম্পাউন্ড? কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে চার্জড পার্টিকেলস মানে আয়ন থাকে না। আমি যদি এইভাবে যে জিনিসটা বলি, যেমন মনে করো সোডিয়াম আর তার সাথে মনে করো ক্লোরিন। এবার সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, ও হয়ে যাবে পজিটিভলি চার্জ, ক্লোরিন ওই ইলেকট্রনটা নিয়ে নেবে, হয়ে যাবে নেগেটিভলি চার্জ। পজিটিভ নেগেটিভ একসাথে লেগে NaCl হয়ে থেকে যাবে। বুঝলা কি না? তাহলে এখানে আয়নস আছে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na হয়ে আছে Na+, Cl হয়ে আছে Cl-। এরকম ধরনের কম্পাউন্ডকে কি বলে? আয়নিক কম্পাউন্ড। পরে এটা আবার আরো ভালো করে শিখতে হবে। আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড সবসময় একটা, আয়নিক কম্পাউন্ড সবসময় একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে হয়। আয়নিক কম্পাউন্ড সবসময় দেখো, সোডিয়াম একটা মেটাল, ক্লোরিন একটা নন মেটাল। আর আয়নিক কম্পাউন্ড কিভাবে হয়? একজন ইলেকট্রন ডোনেট করে, একজন ইলেকট্রন ডোনেট করলো, আর একজন ইলেকট্রন রিসিভ করে, আর একজন ইলেকট্রন রিসিভ করে। যে ইলেকট্রন ডোনেট করলো ও হয়ে গেল পজিটিভলি চার্জড মানে ক্যাটায়ন, আর যে ইলেকট্রনটা নিল ও হয়ে গেল নেগেটিভলি চার্জ মানে কি হয়ে গেল? অ্যানায়ন। তাহলে একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো থাকে। তুমি যখন এগুলোকে জলের মধ্যে দিবা, NaCl টা ব্রেক হয়ে Na+Cl- হয়ে যাবে, আর ওই জলটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। এগুলো আমরা আগেও পড়েছি। কিন্তু যদি আমি বলি স্যার একটা নন মেটাল আর নন মেটাল কিরকম রিয়াকশন করবে, মানে কিরকম কম্পাউন্ড বানাবে, নন মেটাল আর নন মেটাল। ধরো না আমি বললাম কার্বন আর বললাম অক্সিজেন, কার্বনও নন মেটাল, অক্সিজেনও নন মেটাল, ঠিক আছে। অক্সিজেন, তাহলে এরা যেটা বানাবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার আয়নিক কম্পাউন্ড না, ওর মধ্যে কার্বনও চার্জড হয়ে থাকে না, অক্সিজেনও চার্জড হয়ে থাকে না। আনলাইক NaCl, Na+Cl- সেখানে চার্জ হয়ে থাকে, কিন্তু এর মধ্যে CO2, এগুলোর মধ্যে চার্জড পার্টিকেল থাকে না। এগুলো এগুলো হচ্ছে তোমার, এগুলোকে বলে কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড তো স্যার এটা আহ এটা কিভাবে হয়? এখানে কেউ আগেরটাতে এরকম ইলেকট্রন ডোনেট রিসিভ এরকম হয় না, এরা ইলেকট্রন কি করে শেয়ার করে, এরা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে। মনে করো কার্বন, কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 8। না, 8 না তো, তোমার হচ্ছে 6। কার্বনের অ্যাটমিক নাম্বার 6। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। তাহলে কার্বনের কে শেলে দুটা ইলেকট্রন, এল শেলে কটা ইলেকট্রন? 4টা। আর অক্সিজেনের কে শেলে দুটা ইলেকট্রন, এল শেলে কটা ইলেকট্রন? 6টা। এবার কার্বনকে স্টেবল হতে হলে লাস্ট শেলে 8টা বানাতে হবে, অক্সিজেনকেও স্টেবল হতে হলে লাস্ট শেলেও 8টা বানাতে হবে। তো ওরা 8টা বানানোর জন্য আগেরটাতে ইলেকট্রন দিয়ে নিয়ে এরকম করে আয়ন তৈরি করে হচ্ছিল, কিন্তু ওরা এখন করবে ইলেকট্রন শেয়ার করে। কিরকম ভাবে শেয়ার করবে? এই যে ঠিক ভাবো, এইটা হচ্ছে কার্বনের একটা অ্যাটম। কার্বনের মনে করো কে শেলে দুটা ইলেকট্রন, আর এইটা মনে করো এল শেলে কটা ইলেকট্রন? 4টা, তাই তো। এদিকে মনে করো 1 2, আর এইদিকে মনে করো 3 4, ঠিক আছে। এবার মনে করো অক্সিজেন, অক্সিজেনের অক্সিজেনের মনে করো কে শেলে কটা ইলেকট্রন? দুটা। কে শেলে দুটা ইলেকট্রন, আর এল শেলে কটা ইলেকট্রন? 6টা। এইদিকে মনে করো 1 2 3 4 5 6। এবার যদি ওরা এই ইলেকট্রন গুলোকে শেয়ার করে, নিজেদের সাথে যদি শেয়ার করে, যেমন মনে করো আমি বললাম এই যে এরা এরকম করে ইলেকট্রন শেয়ার করলো, তাহলে তো দেখো তো অক্সিজেনের বাইরের শেলটাতে কটা ইলেকট্রন হয়ে গেল টোটাল? 1 2 3 4
5 6, আর এর থেকে দুটা শেয়ার করে নিল 7 8। তাহলে এই অক্সিজেনটা স্টেবল হয়ে গেল। এই অক্সিজেনটা এই অক্সিজেনটার লাস্ট শেলে কটা ইলেকট্রন হয়ে গেল? কে শেলে ছিল দুটা, এল শেলে হয়ে গেল 8টা। কার্বনটার কটা হলো? কার্বনটার দেখো লাস্ট শেলে ছিল 1 2 3 4, ওর থেকে শেয়ার করে হয়ে গেল 5 6, এখনো 8টা হয়নি। তাহলে ওর আরো একটা অক্সিজেন লাগবে। ওর আরো একটা অক্সিজেন লাগবে। কে শেলে দুটা ইলেকট্রন, এল শেলে এল শেলে 6টা ইলেকট্রন। 1 2 3 4 5 6। তাহলে এইখানে যদি আবার শেয়ারিংটা হয়, এইখানে যদি আবার শেয়ারিং হয়, তাহলে দেখো তো এই অক্সিজেনটার কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 শেয়ার করে 7 8। এই অক্সিজেনটারও কে শেলে দুটা, এল শেলে 8টা হয়ে গেল। আর এবার এই কার্বনটার দেখো তো, কার্বনটার কে শেলে দুটা, এল শেলে কটা হয়ে গেল? সরি, 1 2 3 4, এই দিক থেকে 5 6, এই দিক থেকে 7 8। তাহলে দুজনেই এই দুটা অক্সিজেনও স্টেবল হয়ে গেল, তার সাথে কার্বনটাও স্টেবল হয়ে গেল। কিন্তু এই স্টেবল হওয়ার জন্য ওরা কেউ ইলেকট্রন পুরোপুরি কাউকে ছেড়েও দিল না, কেউ ইলেকট্রন পুরোপুরি নিয়েও নিল না। তার মানে এখানে কোনো আয়ন তৈরি হলো না। এরকম কম্পাউন্ডকে কি বলে? কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কোনো চার্জড পার্টিকেলস মানে আয়নস থাকে না। আর কোভ্যালেন্ট কম্পাউন্ড সবসময় কাদের কাদের মধ্যে হয়? নন মেটাল আর নন মেটালের মধ্যে হয়। তো মেটাল নন মেটাল হয়, নন মেটাল নন মেটাল হয়। স্যার মেটাল মেটাল হয় না? না, মেটাল মেটাল কোনো কম্পাউন্ড হয় না। তাহলে এটা যদি বুঝে থাকো, এটা মোটামুটি বুঝলেই হবে এখন। ঠিক আছে, কারণ এগুলো পরে আরো ডিটেইলে আমাদেরকে পড়তেই হবে। আয়নিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড মোটামুটি বুঝতে পারলে তো? তাহলে দেখো, ধরে নাও কার্বন আর অক্সিজেনের মধ্যে রিয়াকশন, তাহলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এবার নন মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে দুই রকমের অক্সাইড বানাতে পারে, অ্যাসিডিক অক্সাইড আবার নিউট্রাল অক্সাইড। যেমন কার্বন আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এবার এই কার্বন ডাই অক্সাইডটাকে তুমি নাও, এইদিকে দেখো, কার্বন ডাই অক্সাইডটাকে তুমি নিলা, নিয়ে জলের সাথে রিয়াকশন করালা, তখন ওটা একটা অ্যাসিড বানায়। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। তাহলে আমি বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, কারণ ও জলটাকে অ্যাসিড বানিয়ে দিচ্ছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড ডিজলভ করা জলকে, মানে কার্বনিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ব্লু লিটমাস দিই, ওটা কি হয়ে যাবে? রেড লিটমাস হয়ে যাবে। তা ভালো করে দেখো যে কার্বন, স্যার কোনগুলো অ্যাসিডিক অক্সাইড বানাবে আর কোনগুলো নিউট্রাল অক্সাইড বানাবে? যেমন ধরো, কার্বনের সাথে অক্সিজেন হলে অ্যাসিডিক অক্সাইড, তারপরে সালফারের সাথে অক্সিজেন হলে অ্যাসিডিক অক্সাইড। কিন্তু হাইড্রোজেনের সাথে অক্সিজেন হলে H2O, ওয়াটার। ওয়াটার কি অ্যাসিডিক? না, ও হলো নিউট্রাল। আর আরেকটা কি বললাম, নন মেটালের সাথে নন মেটাল অক্সাইড কি ধরনের কম্পাউন্ড? তোমার হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড কিভাবে হয়? বাই শেয়ারিং ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক অক্সাইড যেগুলো হলো মেটাল নন মেটাল দিয়ে, সেগুলো কিন্তু জলকে জলকে অ্যাসিড বানিয়ে দেয়, জলের সাথে রিয়াক্ট করে অ্যাসিড বানিয়ে দেয়। আর ওটা রেড, ব্লু লিটমাসকে রেড করে দেবে। তার থেকেই বোঝা যাবে এগুলো হচ্ছে অ্যাসিডিক। এই দুটো মিলে কিন্তু একটা পার্ট, বুঝো কিন্তু। এই দুটো আলাদা আলাদা না। মানে কার্বন আর অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড বানালো, ওই কার্বন ডাই অক্সাইডটাকে জলের সাথে রিয়াক্ট করে দেখাচ্ছে যে একটা অ্যাসিড হচ্ছে। মানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অ্যাসিডিক অক্সাইড, এইটা বোঝানোর জন্য। সেরকমই এই যে সালফার, সালফারের জন্য দুটা রিয়াকশন। প্রথমে সালফার আর অক্সিজেন দিয়ে সালফার ডাই অক্সাইড বানালো, এই সালফার ডাই অক্সাইডটাকে জলের মধ্যে দিয়ে সালফিউরাস অ্যাসিড বানালো। এই দুটা মিলে একটা ভাব। তাহলে 2 নাম্বার হয়ে গেল। তারপরে চলে আসো, এটা হচ্ছে সালফার, সালফারের সাথে অক্সিজেনের রিয়াকশনের একটা এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্টটা কিন্তু খুবই দেয় পরীক্ষার সময়। কিন্তু পরীক্ষার মুশকিলটা কি? দেখো, সালফার তো যদি তোমাদের কোয়েশ্চেন পেপার কালারিং হতো, তাহলে এইখানে হলুদ কালার মানেই তুমি দেখে বুঝে যেত এটা সালফার, কারণ একমাত্র সালফারের কালারই ইয়েলো হয়। কিন্তু কোয়েশ্চেন তো আসবে ব্ল্যাক এন্ড হোয়াইটে। তো
তো তোমাকে মনে করো সালফার না লিখে মনে করো ইয়েলো সাবস্টেন্স এ করে দিল, ইয়েলো সাবস্টেন্স এ করে দিল, আননোন কোশ্চেনের মধ্যে। সালফার কিন্তু ইয়েলো। হ্যাঁ, সালফারেরই খালি ইয়েলো। হ্যাঁ, যদি ইয়েলো হয় তুমি মনে রাখবা কপার অক্সাইড টু ব্ল্যাক। হ্যাঁ, হ্যাঁ কপার অক্সাইড ব্ল্যাক। এবার এই তোমার হচ্ছে ইয়েলো সাবস্টেন্স এ মানে সালফার নিলা। এবার সালফারকে কি করবা, সালফারকে তোমাকে করতে হবে কি, গরম করতে হবে, গরম করতে হবে। গরম করলে সালফার অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, অক্সিজেনের সাথে রিয়াক্ট করলে কি বানাবে, SO2। এই চামচটার নাম কি দেওয়া আছে গো, আমার এখানে হাফ আচ্ছা আচ্ছা আছে, কি স্পুন লেখা আছে? হ্যাঁ, আচ্ছা। যাই হোক, এটার নাম দেওয়া আছে ডিফ্ল্যাগ্রেটিং স্পুন বা কম্বাসন স্পুন। ওর মধ্যে একটু সালফার নিলা, নিয়ে এটাকে আগুনের মধ্যে গরম করলাম। এদিকে দেখো, এটাকে গরম করলাম, গরম করলে তোমার SO2 তৈরি হবে। এবার এটাকে কালেক্ট করব কি করে, SO2 তো একটা গ্যাস। গরম করার সাথে সাথে ওকে এরকম একটা জারের মধ্যে ঢুকিয়ে দাও। এই জারের মধ্যে ঢুকালে গরম তো আছেই, তার মানে সালফার ডাই অক্সাইড তৈরি হতেই থাকবে। আর এখানে একটা লিড আছে, মোটামুটি কিছুক্ষণ রাখার পরে চামচটা বের করে লিডটা দিয়ে বন্ধ করে দাও। তাহলে তোমার এই জারের মধ্যে SO2 গ্যাস স্টোর হয়ে গেল। এইবার তোমাকে করতে হবে কি, যে এই SO2 গ্যাস ফিল্ড জারের মধ্যে তোমাকে জল ঢেলে দিতে হবে। জল এমন ভাবে ঢালতে হবে যাতে SO2 গ্যাস বেরিয়ে না যায়। জল ঢেলে দিয়ে ভালো করে এটাকে শেক করতে হবে। শেক করার পরে যেই সলিউশনটা তৈরি হবে, ওটার মধ্যে তুমি ব্লু লিটমাস চুবিয়ে দেখবা, ব্লু লিটমাস চুবিয়ে দেখবা ওটা কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। তাহলে SO2 প্লাস H2O মিলে তার মানে একটা অ্যাসিড বানিয়েছে। কোন অ্যাসিড? H2SO3। না না, 4 না, ওটা সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরাস অ্যাসিড হবে। হুম। আচ্ছা স্যার, এগুলো রিঅ্যাকশনটা বলতে আছে আমরা বুঝতে পারি বাইরে থেকে সামনে দিকে না, এর বাইরে কিছু আসবে না। রিঅ্যাকশন বই থেকে আসবে স্যার। এই এক্সপেরিমেন্টটা বুঝতে পারলে তো, এক্সপেরিমেন্টটা বুঝতে পারছো তো? তাহলে এই এক্সপেরিমেন্টটা তোমার আছে এখান থেকে এত অবধি। আর এটা এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন আছে হচ্ছে তোমার এখান থেকে এত অবধি, এত অবধি। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে এই জায়গাটায় চলে আসো। কোনগুলো আমরা অ্যাসিডিক ইন নেচার পড়লাম, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক অক্সাইড। এদের আর একটা নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডস। এছাড়া আরো একটা আছে তোমার হচ্ছে ফসফরাস, ফসফরাস। এটাও অক্সিজেনের সাথে রিয়াকশন করে অ্যাসিডিক অক্সাইড বানায়, যেটা নাম হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড। কেমিক্যাল রিয়াকশনটা যদি লিখে রাখতে চাও লিখে রাখো, ফসফরাস, ফসফরাস মানে হচ্ছে P5 প্লাস O2, তাহলে হচ্ছে তোমার P2O5, P2O5 তো। তাহলে তোমাকে এখানে 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 তোমাকে হচ্ছে এটা ব্যালেন্স কিভাবে করবো, ব্যালেন্স করতে তো অনেক নাম্বার বসাতে হবে, বড় নাম, অনেক বড় নাম্বার বসাতে হবে তো। বাবা, এখানে অক্সিজেন তো, এইখানে যদি তুমি 2 বসাও হবে না, 4 বসাতে হবে মনে হচ্ছে, 4 × 5 = 20, হ্যাঁ 4 বসাতে হবে। 4 যদি বসাও, 4 বসালে
অক্সিজেন হচ্ছে 20টা, তার মানে এখানে 10 বসাতে হবে। আর এটা হয়ে যাচ্ছে না, এটা 4 বসাতে হচ্ছে না। 5 আর 2 এর ইয়ে কত, এলসিএম কত? 10। তাহলে 10 বসাবো, 10 বসালে 20, 50, তাই তো? হ্যাঁ, তাহলে 10 বসাতে হবে। তাহলে এখানে কত হলো, 20, তাহলে এখানে 4 বসাবো। আর এখানে তো 50 হয়ে যাচ্ছে, এখানে 25 বসাতে হবে। বাপরে বাপ। তাহলে তো মিলছে। তাছাড়াও তো দেখো 4, 25 আর 10-এর তো কোনো কোনো কমন মাল্টিপল, কমন ফ্যাক্টরও নাই। এর থেকে ছোট তো কিছু নেওয়াও যাচ্ছে না। এটাই হবে, আর কিছু না। এইবার চলে আসা হচ্ছে কিরকম অক্সাইড বানাচ্ছিল, অ্যাসিডিক। কিন্তু আমরা শুরুতে কি পড়েছি, অ্যাসিডিক ছাড়াও, অ্যাসিডিক ছাড়াও আরো এক ধরনের অক্সাইড বানাতে পারে, কি বলতো, নিউট্রাল অক্সাইডও বানাতে পারে। তাহলে নিউট্রাল অক্সাইড যেগুলো বানায়, এবার ওগুলো দেখি। যেমন তোমার চলে আসো হচ্ছে কার্বন। কার্বন যদি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন মনোঅক্সাইড বানায়, কার্বন ডাই অক্সাইড না, মনোঅক্সাইড, সিও। হাইড্রোজেন যদি ওয়াটার বানায়, নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রোজেন মনোক্সাইড, ডাই নাইট্রোজেন মনোক্সাইড, এগুলো যদি বানায়, এরা ব্লু লিটমাসকে রেডও করে না, রেড লিটমাসকে ব্লুও করে না। তার মানে এগুলো হচ্ছে তোমার নিউট্রাল সলিউশন, নিউট্রাল গ্যাস। যেমন চলে আসো এই যে 1 নম্বর কার্বন। কার্বন, দুটা কার্বন একটা অক্সিজেন, দুটো অক্সিজেন মলিকিউলের সাথে রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড বানালো। স্যার, কখন কার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড বানায়, আর কখন কার্বন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড বানায়? ইয়েস, যখন অক্সিজেন বেশি থাকে তখন কার্বন ডাই অক্সাইড বানায়, যখন অক্সিজেনের কনসেন্ট্রেশন কম তখন কার্বন মনোক্সাইড বানায়। তো এটার নিচে দেখো লেখা আছে কিন্তু নিউট্রাল অক্সাইড, এটা কিন্তু অ্যাসিডিক না। বলো, মনে রাখতে হবে। হুম। তারপরে আবার হাইড্রোজেন, হাইড্রোজেনও তোমার অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি বানায়, ওয়াটার। ওয়াটারও একটা নিউট্রাল অক্সাইড। তাহলে এখানে আমি একটা কিছু লিখেছি যে এখানে আমরা কি শিখলাম, নন মেটাল প্লাস অক্সিজেন। নন মেটাল অক্সাইড হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, 2 রকমের হতে পারে, অ্যাসিডিক আর একটা হতে পারে নিউট্রাল। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, এগুলো সবই হচ্ছে তোমার অ্যাসিডিক, কারণ এগুলো জলের সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিড বানায়। যেমন আহ কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড বানায়, সালফার ডাই অক্সাইড রিঅ্যাক্ট করে সালফিউরাস অ্যাসিড বানায়, তারপরে ফসফরাস পেন্টঅক্সাইড রিঅ্যাক্ট করে পেন্টোনোইক অ্যাসিড বানায়, H2PO4। অন্যদিকে নিউট্রাল যেগুলো, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলো সবই নিউট্রাল। এরা জলকে আর অ্যাসিডিক বানায় না। হয়ে গেল এইটা, লেখো। ফসফরাস পড়া একটু উদ্ভব কি বকায় হয়ে গেছে, কি কি বলি, দেখা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, বাইরে মরে তুমি তাহলে মেটালের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন, নন মেটালের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি করবো, আজকে এটা শেষ করতে হবে।
right? হ্যাঁ Box. এইটা বক্স না, এটা বুঝাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড প্রত্যেকে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে একটা অ্যাসিড বানাচ্ছে। বলো। ফসফরাসের ভ্যালেন্স কত? 5 না? হ্যাঁ? ফসফরাস হ্যাঁ, ফসফরাস আবার মানে তোমার দুই রকমের ভ্যালেন্সিয়া, 5ও হয় 4ও হয়। রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, পিঙ্ক আর হোয়াইট। রেড আর হোয়াইট। এটা তো Sir, এই তিনটা কি reaction করে acid করে বানায়? ইয়েস তিনটাই তোমার ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, মনে করো প্রত্যেকটাই এই কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, কার্বনিক অ্যাসিড, বুঝলা, SO2 প্লাস ওয়াটার, সালফিউরাস অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড প্লাস ওয়াটার, পেন্টোনোইক অ্যাসিড, এইভাবে জিনিসটা। ওয়াটার আমি 3বার না লিখে একবার লিখছি। হয়েছে? তো এবার মেটালের সাথে যেরকম অক্সিজেনের রিয়াকশন দেখলাম, নন মেটালের সাথেও অক্সিজেনের রিয়াকশন দেখলাম। মেটালের সাথে অক্সিজেনের রিয়াকশনে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছিল ওটা কিন্তু আয়নিক প্লাস বেসিক ছিল, আর এখানে কোভ্যালেন্ট আর অ্যাসিডিক না হলে নিউট্রাল। এগুলো কিন্তু ডিফারেন্সেস আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেটাল রিয়াকশন উইথ অক্সিজেন এন্ড মেটাল রিয়াকশন উইথ নন মেটাল রিয়াকশন উইথ অক্সিজেন? মেটাল বানায় আয়নিক আর যেটা হয় বেসিক, আর নন মেটাল বানায় কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা হয় অ্যাসিডিক অর নিউট্রাল। এগুলো মনে রেখো। এবার যেরকম আমরা মেটালের সাথে ওয়াটারের রিয়াকশন করেছিলাম, সেরকম নন মেটালের সাথেও ওয়াটারের রিয়াকশন করব। আর এইটা হচ্ছে এই গোটা বইয়ের সব থেকে কঠিন তোমার হচ্ছে রিয়াকশন। ঠিক আছে, নন মেটালের সাথে ওয়াটারের রিয়াকশন কিন্তু সব থেকে কঠিন। কি? নন মেটাল ডু নট রিয়াক্ট উইথ ওয়াটার। Okay. Okay, like that. ঠিক আছে, এটা কিন্তু খুব কঠিন, বুঝবা? হ্যাঁ, নন মেটাল ডু নট রিয়াক্ট উইথ ওয়াটার, আর কোনো হাইড্রোজেন গ্যাস ট্যাস তৈরি হয়নি। দেখো, এটা মনে হচ্ছে সোজা, এবার পরীক্ষায় যখন আসবে না মনে হচ্ছে কি ছিল নন মেটালের সাথে ওয়াটারের রিয়াকশন, কি ছিল। একজন ভুলেই যায় যে নন মেটাল ওয়াটারের সাথে রিয়াক্টই করে। মেটাল রিয়াক্টর ওয়াটারের সাথে রিয়াক্ট করে হাইড্রোজেন গ্যাস বানায়, নন মেটাল কিন্তু বানায় না। আচ্ছা, তারপরে চলে আসো, যেরকম আমরা মেটাল রিয়াক্ট উইথ অ্যাসিড পড়েছিলাম, এরকম এখানেও করতে হবে নন মেটাল রিয়াক্ট উইথ অ্যাসিড। এটাও খুব কঠিন। নন মেটাল ডু নট রিয়াক্ট উইথ ডাইলিউট অ্যাসিড, সেটা বলি। এটাও কঠিন। ওই দিকে very hard reaction. Sir, হুম সত্যি খুব hard এগুলো বুঝাতে। দেখো, জেনারেলি হয় কি, যেগুলো কঠিন জিনিস ওটা তো ঠিক আছে, ওটা আমরা বেশি মুখস্থ করে ফোকাস করি ওটাতে। আর যেগুলো সহজ জিনিস ওগুলোতে অত ফোকাস করি না। ও নন মেটাল ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে না, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে না, ওটা ভুলেই যায়। এক্সামের সময় এটা মুশকিলে পড়ে যায়। আচ্ছা, তারপরে চলে আসো, এটা শুধু এইটুকুনি পড়ে রেখো, বাদ বাকিটা এমনি রিডিং করে রেখো তাহলেও চলবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। এর প্রথম লাইনটাই ভালো করে পড়ে রেখো। এবার চলে আসো রিয়াকশন অফ মেটাল উইথ সল্ট সলিউশন। যেরকম নন মেটাল উইথ সল্ট পড়েছিলাম আগের দিন, নন মেটাল উইথ মেটাল উইথ সল্ট পড়েছিলাম, সেরকম নন মেটাল উইথ সল্টও পড়তে হবে। আমি আগে মেটাল উইথ সল্ট একবার রিমাইন্ড করিয়ে দিই। যেমন আমি ধরি, মনে করো আমি বললাম কপার সালফেট CuSO4, এটা একটা সল্ট, এর সাথে একটা মেটাল নাও, ধরে নাও আমি বললাম সোডিয়াম। ঠিক আছে, তাহলে সোডিয়াম, এখানে তোমাকে মেটালকে খুঁজতে হবে। কপার একটা মেটাল, সোডিয়ামও একটা মেটাল। এবার রিঅ্যাক্টিভিটি সিরিজে সোডিয়াম বেশি রিঅ্যাক্টিভ, কপার লেস রিঅ্যাক্টিভ।
তো হাইলি রিঅ্যাক্টিভ মেটাল লেস রিঅ্যাক্টিভ মেটালকে ডিসপ্লেস করে দিবে, নর্মাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করে আমরা Na আর SO4 একসাথে লেগে যাবে, হয়ে যাবে Na2SO4, কারণ SO4 এর ভ্যালেন্সি 2 হয়ে গেল। কিন্তু এইখানে কি হবে, যেমন মনে করো আমি একটা সল্ট নিলাম সোডিয়াম ব্রোমাইড NaBr, আর এখানে নিলাম হচ্ছে ক্লোরিন Cl2। এইখানটাতে কি হবে, এখানে তো এটা মেটাল, এটা নন মেটাল, তাই কি না? আর ক্লোরিন একটা কি, ক্লোরিনও একটা নন মেটাল। তো নন মেটাল কি মেটালকে সরাতে পারবে? কখনোই না। তাহলে এখানে জিনিসটাকে অন্যভাবে ভাবতে হবে, নন মেটাল নন মেটালকে সরাবে, নন মেটাল নন মেটালকে সরাবে। ক্লোরিন হাইলি রিঅ্যাক্টিভ মেটাল দেন ব্রোমিন। স্যার নন মেটালেরও তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজ হয়? হ্যাঁ হয়। ঠিক আছে, তাহলে ক্লোরিন যদি ব্রোমিনকে সরিয়ে দেয় তাহলে হয়ে যাবে NaCl, আর ব্রোমিন আলাদা আলাদা হয়ে যাবে Br। না, শুধু একটাই মনে রাখো, Br না তো Br2। তাহলে নন মেটালের সাথে সল্টের রিঅ্যাকশন একটাই আছে তোমাদের বইতে, এটাই শুধু মনে রাখো, তাহলেই হবে, পরীক্ষায় আসলে যেতে পারো। এখানে এটাই আসলে এটাই আসবে, আর কিছুই আসবে না। ক্লোরিন ব্রোমিনকে ডিসপ্লেস করছে, এখানেও ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন লিখে রাখে, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কিন্তু এটা নন মেটালের মধ্যে হবে। এই যে এই লাইনটা ভালো করে মার্ক করে রাখো, মোর রিঅ্যাক্টিভ নন মেটাল ক্লোরিন ইজ ডিসপ্লেসিং লেস রিঅ্যাক্টিভ নন মেটাল ব্রোমিন। এবার চলে আসা হচ্ছে, যেরকম মেটালের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন করেছিলাম, ওই রকম নন মেটালের সাথেও ক্লোরিনের রিঅ্যাকশন করব। আর এটাও কিন্তু যা হবে মনে রাখবা, কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হবে, মানে চার্জ থাকবে না। হ্যাঁ, এটা কম্বিনেশন রিঅ্যাকশন, এটা কম্বিনেশন রিঅ্যাকশন। এগুলো কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, এগুলো কিন্তু এই যে দেখো লেখা আছে নন ইলেকট্রোলাইটস, মানে এদের মধ্যে চার্জ নেই, তার মানে এরাও ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো ধরে নাও একটা নন মেটাল নিয়ে নাও ক্লোরিন, আর একটা এবার তার সাথে, সরি, নন মেটাল মানে নিয়ে নাও হাইড্রোজেন, আর তার সাথে নিয়ে নাও ক্লোরিন, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন রিঅ্যাকশন করে বানাবে হাইড্রোজেন ক্লোরাইড। এটা কিন্তু একটা গ্যাস, আর এটা হচ্ছে কিন্তু কোভ্যালেন্ট ক্লোরাইড। স্যার নন মেটাল ক্লোরাইড এর স্টেট কি হতে পারে? লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে। যেমন এখানে গ্যাস, না সলিড হয় না। তারপরে হাইড্রোজেনের সাথে ক্লোরিন করলাম, ফসফরাসের সাথে ক্লোরিন করতে পারি, ফসফরাসের সাথে ক্লোরিন করতে পারি। তোমার ফসফরাস একটা নন মেটাল, ক্লোরিনের সাথে করলাম ফসফরাস ট্রাইক্লোরাইড হবে। এটা লিকুইড, এটা পাশে এল লেখা আছে, এটা কিন্তু এল, লিকুইড। আচ্ছা স্যার, যদি আমি ফসফরাসের ভ্যালেন্সি যদি 5 নিই তাহলে কি হবে বলো তো? ফসফরাসের ভ্যালেন্সি তো 4ও হতে পারে, এই যে এখানে 4 দেওয়া আছে, তাই আহ এখানে PCl3 হলো, কিন্তু ফসফরাসের ভ্যালেন্সি যদি 5 নিই তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে তোমার PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। সাম ফসফরাস পেন্টাক্লোরাইড, some phosphorus pentachloride is also formed in this reaction, কারণ ফসফরাসের 2 রকমের ভ্যালেন্সি শো হয়। তো স্যার কখন ফসফরাস ট্রাইক্লোরাইড বানাবে, কখন ফসফরাস পেন্টাক্লোরাইড বানাবে, সেটা ক্লোরিনের অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে। ক্লোরিনের অ্যাভেলেবিলিটি যদি কম থাকে তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, যদি বেশি থাকে তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড। সেরকমই কার্বন, কার্বন কার্বন আর ক্লোরিন যদি রিঅ্যাকশন করে, কার্বনের ভ্যালেন্সি কত? 4, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1, তাহলে কি হয়ে যাবে? CCl4।
কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড হয়ে যাবে। ক্লোরিন, ক্লোরিন কিন্তু ডাইঅ্যাটমিক Cl2, হ্যাঁ ক্লোরিন কিন্তু ডাইঅ্যাটমিক Cl2। এগুলো ব্যালেন্স করা নেই, ব্যালেন্স করা উচিত। P5 প্লাস Cl2 PCl5, তো এইটা হচ্ছে তোমার এইদিকে হয়ে গেল হচ্ছে তোমার 5, তাহলে এখানে 5 দিতে হবে, তাহলে তো হচ্ছে না তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, এই রিয়াকশনটা ভুল হয়েছে, এটা হবে না। ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করার ফর্মুলাটা হচ্ছে এইটা হবে, এইটা P4 প্লাস 10 ক্লোরিন 10 Cl2, টুটা কিন্তু সাফিক্সে লিখো, নিচে, সাইডে লিখো না, এটা সাইডে হয়ে গেছে, নিচে লিখো, যদি লেখো তাহলে এটা লেখো, তাহলে 4PCl5। এটা ক্লোরিনের অ্যাভেলেবিলিটির উপরে হবে, আমি ফসফরাসের ভ্যালেন্সির উপরে বলছি জিনিসটা, কিন্তু ওটা ভুল বলছিলাম। শোনো, ফসফরাসের ভ্যালেন্সি 4 নিয়ে করতে হবে, এখানেও P4, এখানেও P4, কিন্তু এখানে কটা ক্লোরিন ছিল? 6টা। এখানে কটা ক্লোরিন আছে? 10টা। তাই ওখানে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, আর এখানে হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। আর কার্বনেরটা তো বলেই দিলাম, এই যে কার্বনের ভ্যালেন্সি 4, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তোমাকে খালি ব্যালেন্স করে নিতে হবে, এখানে 2 বসাতে হবে, 2 বসালেই CCl4 হয়ে যাবে, 2 বসালেই তার CCl4 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, নন মেটালের সাথে হাইড্রোজেনের রিয়াকশন। নন মেটালের সাথে হাইড্রোজেনের রিয়াকশনও খুবই সোজা, এখানেও কোভ্যালেন্ট হাইড্রাইড তৈরি হবে। যেমন মনে করো তুমি একটা নন মেটাল নিলা, সালফার আর হাইড্রোজেন, এটাও কম্বিনেশন রিয়াকশন, এটাও কম্বিনেশন রিয়াকশন, সালফার প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া, NH3, এইভাবে। এগুলো কিন্তু ভ্যালেন্সি জানা থাকলে এগুলো হয়ে যায়। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে 3 চলে গেল এর নিচে, 1 চলে যাবে এর নিচে, তাহলে NH3, তারপরে ব্যালেন্সিং করে দিতে হবে। আর অক্সিজেনও একটা নন মেটাল, ওর সাথেও হাইড্রোজেনের সাথে যদি রিয়াকশন হয় তাহলে তো ওয়াটার তৈরি করবে, এটা আমরা জানি। তারপরে ক্লোরিনও একটা নন মেটাল, ক্লোরিন, কার্বনও একটা নন মেটাল, কার্বনের সাথে হাইড্রোজেন রিয়াকশন করলে তৈরি হয় মিথেন। ক্লোরিনও একটা নন মেটাল, ক্লোরিনের সাথে হাইড্রোজেন রিয়াকশন হলে হয় হাইড্রোজেন ক্লোরাইড। এগুলো সবই কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, শেয়ারিং ইলেকট্রন। এই যে নন মেটালস ফর্ম কোভ্যালেন্ট হাইড্রাইডস বিকজ non-metal atom cannot give electron to hydrogen atoms to form hydride ion. Non-metal হাইড্রোজেন কি ইলেকট্রন দিতে পারে না, কারণ হাইড্রোজেন তো ইলেকট্রন উল্টা ছাড়ে, সেজন্য ওরা শেয়ার করে। স্যার নন মেটাল হাইড্রাইডের কি স্টেট কি, লিকুইড অথবা গ্যাস, আর নন মেটাল হাইড্রাইডের মধ্যে কোনো আয়ন্স থাকে না, তাই এটাও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। নন মেটাল হাইড্রাইড আর স্টেবল কম্পাউন্ড। ঠিক আছে, নেক্সট চলে আসা হচ্ছে, তাহলে মেটাল আর নন মেটালের ফিজিক্যাল প্রপার্টির ডিফারেন্সেস দেওয়া আছে। ফিজিক্যাল প্রপার্টির ডিফারেন্সেস তোমরা পারবা, যে কে ডাকটাইল আর ম্যালিয়েবল, আর কে ব্রিটেল, তাই কি না? তারপরে কে গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, আর কে ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এক্সেপশন আছে কিন্তু আবার, গ্রাফাইট মনে রেখো,
গ্রাফাইট একটা নন মেটাল বাট গুড কন্ডাক্টর। কে লাস্ট্রাস মানে শাইনি, আর কে ডাল নন লাস্ট্রাস মানে ডাল। এক্সেপশন মনে রেখো আয়োডিন। মেটাল সলিড হয়, এক্সেপশন মার্কিউরি। নন মেটাল সলিডও হয়, লিকুইডও হয়, গ্যাসও হয়। মেটাল হচ্ছে স্ট্রং অ্যান্ড টাফ, নন মেটাল অতটা স্ট্রং আর টাফ না। এগুলো ফিজিক্যাল প্রপার্টির ডিফারেন্সেস, কিন্তু আসল যেটা সেটা হচ্ছে কি বলতো, কেমিক্যাল প্রপার্টির ডিফারেন্স হচ্ছে আসল। মেটাল যখন অক্সাইড বানায় অক্সিজেনের সাথে ওটা বেসিক হয়, আর নন মেটাল যেটা বানায় অক্সাইড সেটা অ্যাসিডিকও হতে পারে আবার নিউট্রালও হতে পারে। আজকেই করলাম। মেটাল হাইড্রোজেনকে ডিসপ্লেস করে ওয়াটার তৈরি করে, তো যদি ওটা মানে ওয়াটার বা স্টিম তৈরি করে। আর নন মেটাল হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে না, সেই জন্য এরা হাইড্রোজেন মানে ওয়াটার বা স্টিম বানাতে পারে না। মেটাল তোমার ডিসপ্লেস অ্যাসিডের থেকেও হাইড্রোজেনকে ডিসপ্লেস করে হাইড্রোজেন গ্যাস বানায়, কিন্তু নন মেটাল। তো আমরা আজকে কি বললাম, অ্যাসিডের সাথে কোনো রকম রিয়াকশন করে না। কেন? কারণ ও হাইড্রোজেনকে সরাতে পারে না, ডু নট ডিসপ্লেস হাইড্রোজেন। মেটাল যখন ক্লোরিনের সাথে রিয়াক্ট করে তখন আয়নিক ক্লোরাইড বানায়, আর নন মেটাল যখন ক্লোরিনের সাথে রিয়াক্ট করে তখন কোভ্যালেন্ট ক্লোরাইড বানায়। আচ্ছা, নন মেটালের আয়নিক ক্লোরাইড গুলো নন ভোলাটাইল হয়, মানে সহজে উবে যায় না, সহজে ভেপোরাইজ হয়ে যায় না। কিন্তু নন মেটালের যে কোভ্যালেন্ট ক্লোরাইড গুলো, এগুলো আবার ভোলাটাইল হয়। ভোলাটাইল মানে মানে একটু পরেই ওটা ইভাপোরেট হয়ে যায়। যেমন ধরে নাও অ্যালকোহল, বা মনে করো কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো খুব তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যায়। ভোলাটাইল মানে ইভাপোরেট হয়ে যায়। মেটাল ইউজুয়ালি হাইড্রোজেনের সাথে কম্বাইন করে না, কিন্তু যদি হাইলি রিঅ্যাক্টিভ মেটাল হয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরা মেটাল হাইড্রাইড বানায় যেটা আয়নিক হয়। আর নন মেটাল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে কোভ্যালেন্ট হাইড্রাইড বানায় যেটা হচ্ছে স্টেবল। এগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টির ডিফারেন্সেস। আর এই একই জিনিস মেটাল নন মেটালের ডিফারেন্স আবার একই রকম করে দেওয়া আছে, কিন্তু এবার পয়েন্টে করে দেওয়া আছে। এই জিনিসটা মনে রেখো, কপার কিন্তু অ্যাসিডের সাথে রিয়াক্ট করে না। কপার কিন্তু অ্যাসিডের সাথে রিয়াক্ট করে না। যেমন আমি বললাম কপার প্লাস HCl, কপার কি এখানে হাইড্রোজেনকে সরাতে পারবে? কেন পারবে না বলতো? রিঅ্যাক্টিভিটি সিরিজে কপারের উপরে হাইড্রোজেন আছে, তাই এখানে নো রিয়াকশন। তাহলে স্যার আমরা অ্যাসিড টেস্ট করে কোনটা মেটাল কোনটা নন মেটাল অত ইজিলি বলা যাবে না। দেখো লেখা আছে we cannot use dilute acid test in case of such metals, তাই কি না? আবার নন মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু এটার আবার এক্সেপশন আছে। কি? গ্রাফাইট, কার্বনের একটা ফর্ম, এ আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার যে টেস্ট, ওটা দিয়েও আমরা ঠিক বলতে পারি না কোনটা মেটাল কোনটা নন মেটাল। তাহলে স্যার সব থেকে ভালো টেস্ট কোনটা, সব থেকে ভালো এক্সপেরিমেন্ট কোনটা, যেটা দিয়ে আমরা শিওর বলতে পারবো এটা মেটাল এটা নন মেটাল? আমরা হচ্ছে অক্সিজেন আর ক্লোরিনের সাথে রিয়াক্ট করাবো। বুঝতে পারলা? মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে বানায় বেসিক অক্সাইড, মেটাল ক্লোরিনের সাথে রিয়াক্ট করে বানায় বেসিক ক্লোরাইড। কিন্তু নন মেটাল অক্সিজেন আর ক্লোরিনের সাথে রিয়াক্ট করে কি বানায়? অ্যাসিডিক বা নিউট্রাল বানায়। এই যে অফ এলিমেন্টস মাস্ট বি রেফার্ড ফর ডিসাইডিং হোয়েদার ইট ইজ মেটাল অর নন মেটাল। এইটা একটা ভালো এক্সপেরিমেন্ট হতে পারে, যে আমরা অক্সাইড আর ক্লোরাইড দিয়েই আমরা বলতে পারবো যে এটা কোনটা মেটালিক অক্সাইড কোনটা নন মেটালিক অক্সাইড, কোনটা মেটালিক ক্লোরাইড কোনটা নন মেটালিক ক্লোরাইড, এটা বলা যায়। আর এছাড়া আরো একটা জিনিস আছে, যে
মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি এগুলা দিয়েও মেটাল নন মেটালকে ডিস্টিংগুইশ করা যায়, কিন্তু সেটাও আবার সবসময় ঠিক হয় না। যেমন ডায়মন্ডের আবার হাই মেল্টিং পয়েন্ট, মেটালের থেকেও বেশি। তাহলে সব থেকে ভালো টেস্ট কি, টু ক্লিয়ার দ্য ডাউট whether সামথিং ইজ মেটাল অর নন মেটাল, টু রিয়াক্ট উইথ অক্সিজেন অ্যান্ড ক্লোরিন। তো তোমাকে কোয়েশ্চেনটা এরকম ভাবে দিল, a substance A, two substance A and B, when reacting with oxygen and chlorine forms তোমার বেসিক অক্সাইড and অ্যাসিডিক অক্সাইড বা বেসিক ক্লোরাইড or অ্যাসিডিক ক্লোরাইড। হুইচ অ্যামং দিস, মানে এ আর বি এর মধ্যে কোনটা মেটাল আর কোনটা নন মেটাল, অ্যাসিডিক বেসিক আর অ্যাসিডিক রেসপেক্টিভলি বলা আছে, রেসপেক্টিভলি। মানে প্রথমটা মানে এটা হচ্ছে বেসিক, আর পরেরটা মানে বিটা হচ্ছে অ্যাসিডিক। রেসপেক্টিভলি কথাটার মানে হচ্ছে এটাই, যে আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা। কি বুঝতে পারলা? তাহলে এ কি হয়ে যাবে, মেটাল, আর বি হয়ে যাবে নন মেটাল। ঠিক আছে, এবার এটাতে থাকলো 1 মার্কস। এবার তোমাকে বললো রাইট কেমিক্যাল ইকুয়েশন ফর ইচ of the elements to form oxide and chloride। তাহলে তোমাকে এর সাথে একবার অক্সিজেন করাতে হবে, আবার এর সাথে একবার ক্লোরিনকে করাতে হবে, তারপরে বি এর সাথে একবার অক্সিজেনকে করাতে হবে, আবার বি এর সাথে তোমার একবার ক্লোরিনকে করাতে হবে। 4টা রিঅ্যাকশন লিখতে হবে। এবার এ হিসাবে তুমি কি নিও, ধরো মেটাল নিচ্ছ, এ আর বি কে এবার তোমাকে স্পেসিফিক করে লিখতে হবে। রাইট কেমিক্যাল ইকুয়েশন উইথ, মানে এক্সাম্পল তোমাকে লিখতে বলেছে। কি নেওয়া যায়, ধরে নাও সোডিয়াম নিলাম, সোডিয়াম নিলে সবসময় ইজি হয়, সোডিয়াম অক্সাইড Na2O, বা সোডিয়াম ক্লোরাইড NaCl। আর এইখানে কি বানাবো, এখানে নিয়ে নাও, ধরো কার্বন নিয়ে নাও, কার্বন এখানে বানিয়ে দাও কার্বন ডাই অক্সাইড, এখানে বানিয়ে দাও কার্বন টেট্রাক্লোরাইড, ব্যালেন্স করে দিবা। কি পারবা তো এগুলো? এরকম কিন্তু আসে। তারপরে এই কোশ্চেনটা এইভাবেও দেয় যে অ্যাপার্ট ফ্রম ফিজিক্যাল প্রপার্টি, হুইচ কেমিক্যাল প্রপার্টিজ আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু আইডেন্টিফাই মেটাল অ্যান্ড নন মেটাল। অ্যাপার্ট ফ্রম ফিজিক্যাল প্রপার্টি মানে সলিড, লিকুইড, না মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো বাদ দিয়ে কোন কেমিক্যাল প্রপার্টি দিয়ে আমরা শিওর বলতে পারবো যে সামথিং ইজ মেটাল অ্যান্ড সামথিং ইজ নন মেটাল, টু প্রডিউস দেয়ার, হ্যাঁ, বাই প্রডিউসিং দেয়ার অক্সাইড অ্যান্ড ক্লোরাইডস। ঠিক আছে তো, এগুলো বলবা। আরো একটা জিনিস বলা যায় যে এদের অক্সাইড আর ক্লোরাইড গুলো আয়নিক, আয়নিক ইন নেচার, মেটালদের, হ্যাঁ কি না? এদের বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ আয়নিক, এরা আয়নিক কম্পাউন্ড। আর এদের কি অ্যাসিডিক বা নিউট্রাল, আর এগুলো কি কোভ্যালেন্ট, এগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। এগুলো ভাবে বলতে হবে কিন্তু, হ্যাঁ। এই লাস্টের এই জায়গাটা অনেকেই ইগনোর করে দিবে, এটার পাশে কিন্তু স্টার দিয়ে রাখো, এই যে কিভাবে আমরা কোন কেমিক্যাল টেস্ট দিয়ে আমরা শিওর বলতে পারবো যে কোনটা মেটাল কোনটা নন মেটাল। স্যাম্পল প্রবলেমে পরে আসছি, আগে তাড়াতাড়ি এগুলো বলে দিই। ইউজেস অফ মেটাল, মেটালের ইউজ কি, আমরা মেটাল দিয়ে ইলেকট্রিক কারেন্ট মানে ওয়্যার বানাতে পারি, তার। তারপরে মেটাল দিয়ে আমরা
বাসনপত্র, ফ্যাক্টরি ইকুইপমেন্ট এগুলো বানাই। তারপরে মেটাল দিয়ে আমরা অ্যামোনিয়াম গ্যাস বানাতে পারি বাই হ্যাবার্স প্রসেস। Iron is used as a catalyst in the preparation of ammonium gas. অ্যামোনিয়া গ্যাস বানাতে গেলে যদিও তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন লাগে NH3 বানাতে হলে, NH3, কিন্তু ওখানে আয়রন লাগে অ্যাজ এ ক্যাটালিস্ট। আয়রন কি হিসাবে লাগে? ক্যাটালিস্ট হিসাবে লাগে। ঠিক আছে, যদিও এই দুটো নন মেটাল, এইটাও নন মেটাল, এটাও নন মেটাল, নাইট্রোজেনও নন মেটাল, হাইড্রোজেনও নন মেটাল অ্যামোনিয়ার মধ্যে, কিন্তু ওটা বানানোর জন্য আয়রন লাগে ক্যাটালিস্ট হিসাবে, কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিডটা বাড়ানোর জন্য। তারপরে আমরা গ্যালভানাইজেশন করি যাতে রাস্টিং না হয় জিঙ্ক দিয়ে। তারপরে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করি, এটাও ইলেকট্রোপ্লেটিং করি, স্টেইনলেস স্টিল বানাই। তারপরে হচ্ছে ফুড প্যাকেজিং বা মেডিসিন ইত্যাদি প্যাকেজিং করি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। তারপরে সিলভার গোল্ড দিয়ে আমরা জুয়েলারি বানাই, ডেকোরেটিং সুইটস। তারপরে হচ্ছে মার্কিউরি দিয়ে থার্মোমিটার ইউজ করা হয়। সোডিয়াম, টাইটানিয়াম, জিঙ্ক, জার্কোনিয়াম এগুলো অ্যাটমিক এনার্জিতে ইউজ করা হয়, নিউক্লিয়ার এনার্জি আর স্পেস সায়েন্স। জার্কোনিয়াম দিয়ে আবার বুলেট প্রুফ অ্যালয় শিট বানানো হয়, লিড দিয়ে আবার কার ব্যাটারি বানানো হয়। এগুলো হচ্ছে মেটালের ইউজেস। নন মেটালের ইউজেস কি? নন মেটাল হচ্ছে যেমন হাইড্রোজেন দিয়ে আমরা হাইড্রোজেনেশন করে ভেজিটেবল অয়েল বানাই, যেটাকে ভেজিটেবল ঘি বা বনস্পতি ঘি বলে। তারপরে হচ্ছে হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া বানানো হয়, এখনই দেখালাম। হাইড্রোজেন দিয়ে রকেটের ফুয়েল বানানো হয়, লিকুইড হাইড্রোজেন। কার্বন দিয়ে মানে যেমন গ্রাফাইট হয়, যেটাকে আমরা ইলেকট্রোড হিসাবে ইউজ করি ব্যাটারির মধ্যে বা ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে বা ড্রাই সেলের মধ্যে। নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়া বানানো হয়, নাইট্রিক অ্যাসিড বানানো হয়, ফার্টিলাইজার বানানো হয়। হুম হুম হ্যাঁ। তারপরে হচ্ছে নাইট্রোজেন দিয়ে ফুড প্রিজার্ভ করা হয়, যেহেতু নাইট্রোজেন একটা ইনার্ট গ্যাস, মানে নাইট্রোজেন ফুডের সাথে রিয়াক্ট করে না, অন্য কোনো গ্যাসকে ফুডের সাথে রিয়াক্টও হতে দেয় না, তাই ফুড প্রিজার্ভেশনে ইউজ করা হয়। তারপরে নাইট্রোজেন দিয়ে TNT বানানো হয়, ট্রাই নাইট্রোটলিউইন, এটা একটা এক্সপ্লোসিভ। তারপরে নাইট্রোগ্লিসারিন, এগুলো এক্সপ্লোসিভ ইউজ করা হয়। সালফার দিয়ে সালফিউরিক অ্যাসিড বানানো হয়। সালফার দিয়ে ফাঙ্গিসাইড, গান পাউডার বানানো হয়। সালফার দিয়ে আহ এটা কি ভালকানাইজেশন অফ রাবার, মানে রাবারকে গলানো হয়। না না, তুমি নিজের মতো লিখে আসলেও হবে। এগুলো যদি স্পেসিফিক তোমাকে দেয় যে TNTর জন্য কোনটা ইউজ করা হয়, তখন তুমি মনে রেখে নাইট্রোজেন লিখে আসলে বা নাইট্রোজেন সিলেক্ট করে আসলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইউজেস অফ মেটাল নন মেটাল মানে দেয়, খুব কম দেয় আমি দেখেছি, যে রাইট সাম ইউজেস অফ মেটাল, এগুলো খুবই কম দেয়, এগুলো ক্লাস 9-এ ছিল। MCQ আসলে আসতে পারে। তারপরে চলে আসো স্যাম্পল প্রবলেম 1-এ। তোমাকে এখানে কতগুলো মেটাল নন মেটাল মিক্স করে দেওয়া আছে, কোনগুলা মেটাল কোনগুলা নন মেটাল তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ওদের স্টেট গুলো লিখতে হবে, মানে সলিড, লিকুইড না গ্যাস। তা এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, গ্রাফাইট নন মেটাল, সোডিয়াম মেটাল, ফসফরাস কি নন মেটাল, হিলিয়ামও নন মেটাল। এবার গ্রাফাইট কেন নন মেটাল? কারণ এটা অ্যাসিডিক অক্সাইড বানায়, যেমন কার্বন ডাই অক্সাইড, এইগুলা মেনশন করে দিতে হবে। তারপরে হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টি দিলে হয় না গো, এবার কোয়েশ্চেনটাই এমন করে দিবে না, তোমাকে ফিজিক্যাল প্রপার্টি লেখার চান্সই দিবে না। আরে এই চ্যাপ্টারে ফিজিক্যাল প্রপার্টি গুলোর কোনো দাম নেই। ফিজিক্যাল প্রপার্টি যা ছিল ক্লাস 9-এ ছিল, ওগুলো দিবেই না মানে ক্লাস 10-এ। এইটা কেমিক্যাল
প্রপার্টির চ্যাপ্টার গো, কেমিক্যাল রিঅ্যাকশনের। তারপরে সোডিয়াম, সোডিয়াম আবার কি অক্সাইড বানায়? বেসিক অক্সাইড বানায়, তাই ওটা মেটাল। ফসফরাস আবার কিরকম অক্সাইড বানায়? অ্যাসিডিক অক্সাইড বানায়, তাই ওটা নন মেটাল। হিলিয়াম, হিলিয়ামটা যদিও ইনার্ট গ্যাস, হিলিয়ামটা যদিও কোনো মানে রিয়াকশন করে না, তাই হিলিয়ামটা ডাজ নট ফর্ম অ্যান অক্সাইড, কিন্তু এটা কিন্তু নন মেটাল। হিলিয়াম মনে রাখতে হবে এটা কিন্তু একটা গ্যাস, আর গ্যাস সবসময় নন মেটালই হয়। তাহলে দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সারটাতেও অক্সাইড বা ক্লোরাইড এগুলাকে ইউজ করেছে মেটাল নন মেটালকে ডিফাইন করার জন্য, কারণ এটাই একমাত্র শিওর প্রসেস যেটা দিয়ে বলা যায় যে কোনটা মেটাল কোনটা নন মেটাল। মেটাল অক্সাইড বেসিক হবে, নন মেটাল অক্সাইড অ্যাসিডিক বা নিউট্রাল হবে। এটা হয়ে গেল স্যাম্পল প্রবলেম 1। স্যাম্পল প্রবলেম 2, এই কোশ্চেনটা খুব ভালো। এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো আসবে দেখো। অ্যান এলিমেন্ট রিঅ্যাক্টস উইথ অক্সিজেন, যেটা একটা অক্সাইড বানালো, সেটা আবার ডিসলভস ইন ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিসলভ হবে। দ্য অক্সাইড ফর্ম অলসো টার্নস এ সলিউশন রেড লিটমাস কে ব্লু করে দেয়। তাহলে এটা মেটাল নাকি নন মেটাল, আর সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলেছি। তাহলে দেখো রেড লিটমাস কে ব্লু করছে, তার মানে এটা বেসিক, তাই না? আর বেসিক মানে ওটা কি হবে? মেটাল। তাহলে আইডেন্টিফাই করলাম ওটা মেটাল। এবার মেটাল প্লাস অক্সিজেন, মেটাল প্লাস অক্সিজেন, তার মানে বেসিক অক্সাইড বানাবে। এবার বলেছে কি যে এটা ডিসলভস ইন ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আবার এটা ডিসলভ হয়ে যায়। যেমন আমি তোমাকে বললাম বেসিক অক্সাইড মনে করে বললাম Na2O, সোডিয়াম অক্সাইড প্লাস HCl। তাহলে এইটা কি হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দিবে, হয়ে যাবে NaCl। NaCl আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে বানিয়ে দিবে H2O, হাইড্রো ওয়াটার। ডিসলভ হয়ে যাওয়া মানে কি? তার মানে ওটা অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে সল্ট এন্ড ওয়াটার বানাচ্ছে। অ্যাসিড প্লাস বেস কি? সল্ট এন্ড ওয়াটার। কিন্তু এইখানে ওই অ্যান্সারটাতে কিন্তু অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা সম্পর্কে অত কিছু মানে বলেনি। স্যাম্পল প্রবলেম 3, এর মধ্যে কোনগুলো বেসিক অক্সাইড বানাবে? সালফার নন মেটাল বানাবে না, ফসফরাস বানাবে না, ক্যালসিয়াম বানাবে, ক্যালসিয়াম মেটাল, সিলিকন নন মেটাল এটা বানাবে না। তার মানে একমাত্র তোমাকে চিনতে হবে যে কোনটা মেটাল, ক্যালসিয়াম, বাদ বাকি সবগুলোই নন মেটাল। আর এই পরেরটাতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং উইল ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড টু ফর্ম সল্ট, এগুলোর মধ্যে কোনগুলো হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে? প্রথমে আগে দেখো এখানে মেটাল কোনগুলো, একমাত্র সোডিয়ামই মেটাল, আর সোডিয়ামের প্লেস হাইড্রোজেনের উপরে, তাহলে একমাত্র সোডিয়ামই হাইড্রোজেনকে সরাতে পারবে, তাই কি না? তারপরে চলে আসো স্যাম্পল প্রবলেম 5। প্রত্যুষ took সালফার পাউডার অন এ স্প্যাচুলা and heated it। ওই যে এই এক্সপেরিমেন্টটা, এই যে একটা স্প্যাচুলার মধ্যে কি নিল, সালফার নিল, আর ওটাকে কি করলো, নিচ থেকে হিট করলো। তাহলে সালফার প্লাস অক্সিজেন কি তৈরি হয়ে যাবে? সালফার ডাই অক্সাইড। না, আগে অ্যাসিড বলবো না, আগে একটা গ্যাস তৈরি হবে, নন মেটালিক অক্সাইড তৈরি হবে না, যেটা অ্যাসিডিক ইন নেচার। ওই গ্যাসটাকে কালেক্ট করলো, কালেক্ট করে ওটাকে ইনভার্ট করে মানে গ্যাস থেকে কালেক্ট করলো। এবার এই লিটমাসটা এই গ্যাসটা ড্রাই লিটমাসকে কি রকম ভাবে চেঞ্জ করবে, ময়েস্ট লিটমাসকে কিভাবে চেঞ্জ করবে? হবেই না। এবার দেখো সালফার ডাই অক্সাইড এটা অ্যাসিডিক, কিন্তু অ্যাসিড না, এখনো অ্যাসিডিক কিন্তু অ্যাসিড না। এবার যদি ড্রাই লিটমাসে দেই, ধরে নাও ড্রাই লিটমাস, ড্রাই ব্লু লিটমাসে দিলাম ড্রাই, ওটা নো চেঞ্জ, নো চেঞ্জ। কিন্তু যখন ওটা ময়েস্ট লিটমাসে দিব, ময়েস্ট, ময়েস্ট মানে কি, জল আছে তাই কি না? তাহলে SO2 জলের সাথে রিয়াক্ট করে কি বানাবে?
H2SO3 সালফিউরাস অ্যাসিড, তখন এই ব্লু লিটমাসটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। তাহলে ড্রাই লিটমাস পেপারে নো চেঞ্জ, কিন্তু ময়েস্ট লিটমাস পেপারে কি তোমার রিয়াকশনটা মানে ব্লু লিটমাসকে রেড করে দিবে। আর এইটার অ্যান্সারটা ভিতরে একটা জায়গায় আছে, আমি ভাবলাম যে এটা পড়াবো না, কিন্তু এখন তো দেখছি এটা দেখাতে হবে একটু। ওই যে সালফারের এই ওই স্প্যাচুলার এক্সপেরিমেন্টটাতে চলে আসো। এই যে এক্সপেরিমেন্টটা পড়ালাম কি না, এই এক্সপেরিমেন্টটার নিচে দেখো এই প্যারাগ্রাফটাতে লেখা আছে, এই প্যারাগ্রাফটাতে লেখা আছে, প্লিজ নোট দ্যাট, এই প্যারাগ্রাফটাতে পেয়েছো যে উই হ্যাভ টু ইউজ কি ময়েস্ট লিটমাস পেপার। কারণ ড্রাই লিটমাস পেপারে তো হাইড্রোজেন আয়ন তৈরি হবে না, আর হাইড্রোজেন আয়ন তৈরি না হলে অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে না, তাহলে আমাকে ময়েস্ট লিটমাস পেপার নিতে হবে। স্যার হ্যাঁ, এটা ড্রাই লিটমাসে শো করবে না। এটা মনে রেখো। তাহলে এই চ্যাপ্টারটা হয়ে গেল, আছে কি আর? না কাজ শেষ আছে বল আচ্ছা, নেক্সট শোনো, আমি হচ্ছে সেপ্টেম্বর অবধি পরীক্ষা নিতে পারবো, কিন্তু পরীক্ষা আমি কবে চেক করতে পারবো না, বুঝলা? আমি আপনার কোনো কপি টপি দিতে পারবো না, যা হবে পরে, সেপ্টেম্বরের পরে। এইবার পরের দিন এই চ্যাপ্টারটার পরীক্ষা দাও, এই চ্যাপ্টারটা হলো তো এই পার্টটা, কারণ গোটাটা একবারে পারবা না, মেটাল নমিনেশন পারবাই না, সম্ভব। আর এটার ধাপে ধাপে পরীক্ষা না নিলে এটার পড়াও হবে না। হ্যাঁ, সল্টও নেওয়া হয়নি না, সল্ট নিয়ে নিবো, ওটা পরে নিবো, দাঁড়াও।